ফিউচার ইনডিফিনাইট টেন্স আজকে আমাদের ক্লাস ফিউচার ইনডিফিনাইট টেন্স। ফিউচার ইনডিফিনাইট টেন্স কাকে বলে আমরা প্রথমে দেখব। যে কাজ ভবিষ্যৎকালে সংগঠিত হয়, যে কাজ ভবিষ্যৎকালে সংগঠিত হয় তাকে ফিউচার ইনডিফিনাইট টেন্স বলবো, রাইট? আচ্ছা, সাবজেক্ট প্লাস will বা shall প্লাস V1 প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস will বা shall প্লাস V1 প্লাস অবজেক্ট। যদি ফার্স্ট পারসন হয় shall বসবে, সেকেন্ড পারসন বা থার্ড পারসন হলে will বসবে, রাইট? আমি কাজটি করব, সে কাজটি করবে, তাহারা ইংরেজি শিখবে। দেখো, কে লিখবে না, আগে বুঝো ভালো করে, আগে বুঝবে তারপর লিখবে। আমরা আজকে ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে উপস্থিত হয়েছি এবং এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ক্লাস একটা ফিউচার ইনডিফিনিট টেন্স বোঝার জন্য। কারণ আমরা কোনো রাইটিং লেখার জন্য বা কথা বলার জন্য ফিউচার ইনডিফিনিট টেন্স প্রতিনিয়মিত ব্যবহার করি। তাই তোমরা ভালো করে মন দিয়ে বুঝবা যে কি বলতে চাইছে। যে কাজ ভবিষ্যৎকালে সংগঠিত হবে, এখন কিন্তু হয়নি, জাস্ট আমি মনস্থির করেছি যে কাজটা ভবিষ্যতে করব। যেমন আমি কাজটি করব, এখনো কিন্তু করিনি, ভবিষ্যতে করব, তার মানে কি ভবিষ্যৎকালে সংগঠিত হবে। কি বললাম বুঝতে পেরেছো সবাই? তাহলে আমি কি বললাম, ফিউচার ইনডিফিনিট টেন্স কাকে বলে সবাই বলে একসঙ্গে। গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস V1 প্লাস অবজেক্ট। কি বললাম গঠনটা? যদি সাবজেক্টটা ফার্স্ট পারসন হয় তাহলে কি হবে? যদি সাবজেক্টটা সেকেন্ড পারসন বা থার্ড পারসন হয় তাহলে কি হবে বাপ? বুঝতে পেরেছো কখন উইল হয় আর কখন শ্যাল হয়? এই কখন উইল হয় আর কখন শ্যাল হয় এটা নিয়ে বিগ কনফিউশন থাকে সবার মধ্যে, যে কখন শ্যাল বসাবো আর কখন উইল বসাবো। কিন্তু বাপ ভালো করে মনে রাখবি, ফার্স্ট পারসন হলেই শ্যাল হবে, সেকেন্ড পারসন বা থার্ড পারসন হলে উইল হবে। কি বললাম বুঝতে পেরেছিস? ফার্স্ট পারসন কোনগুলো? আমি, আমরা, আই, উই ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন কোনগুলো? তুমি, তোমরা, ইউ, ইয়োরস, এগুলো সেকেন্ড পারসন। আর আই, উই আর ইউ, ইয়োরস বাদ দিয়ে সবগুলো কি পারসন? রাম কোন পারসন? দে কোন পারসন? সি কোন পারসন? রহিম কোন পারসন? আই কোন পারসন? ইউ কোন পারসন? উই কোন পারসন? বুঝতে পেরেছো ব্যাপারটা? এবার চলো আমরা সরাসরি টাইম বা সময়কে নষ্ট না করে মূল পর্বে আসবো। কিছু বেঙ্গলি সেন্টেন্স আমি দিয়েছি বোর্ডের মধ্যে, সেগুলো আমরা অ্যাকর্ডিং টু সি দ্য রুলসটাকে দেখে আমরা ফিল আপ করবো, রাইট? আচ্ছা, প্রথমে দেখে নাও, আমি কাজটি করব। কেউ লিখবে না কিন্তু, প্রথমে বুঝবে আমি কাজটা করব। আচ্ছা, এই বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা আছে? আই। আচ্ছা, আয়ের পরে কি বসবে? শ্যাল। যেহেতু আইটা কোন পারসন? ফার্স্ট পারসন হলে কি হয়? তাই আই শ্যাল বসিয়ে দিলাম। এবার আমি কাজটি করব, সাবজেক্ট বসালাম আই, উইল বা শ্যাল বসে গেছে, তারপরে V1। আচ্ছা, কাজ করা ইংরেজি কি? ডু। এবার কাজটি দা ওয়ার্ক, তাহলে উত্তরটা কি হলো? আই শ্যাল ডু দা ওয়ার্ক। তার মানে আমি কাজটি করব, কঠিন ভাব। বুঝতে পেরেছিস ব্যাপারটা? তারপর 2 নাম্বার দেখো, সে কাজটি করবে। সে কাজটি করবে, এখানে সে এর ইংরেজি কি? হি। আচ্ছা, হিটা কোন পারসন? এটা থার্ড পারসন হলে কি বসবে?
উইল, তাহলে হি উইল। আচ্ছা কাজটি করা, কাজ করা ইংরেজি কি? ডু। এবার কাজটি ইংরেজি কি হবে? ওয়ার্ক। দিয়ে কি হলো? হি উইল ডু দা ওয়ার্ক, সে কাজটি করবে। আচ্ছা তারপর দেখো, তাহারা ইংরাজি শিখবে, এখনো কিন্তু শেখেনি, ভবিষ্যৎকালের কথা হচ্ছে। তাহারা ইংরাজি শিখবে, ভবিষ্যৎকালে কোন একটা কাজ সংগঠিত হবে, তার মানে কি তারা ইংরেজিটা শিখবে ভবিষ্যতে, এখনো শেখেনি, যার জন্য আমি এখানে এটাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলবো। গঠনটা কেমন করে হবে? তাহারা ইংরাজি কি ভাব? দে। দেটা হচ্ছে সাবজেক্ট, দেটা কোন পার্সন? থার্ড পার্সন হলে কি হবে? উইল, দে উইল। আচ্ছা তারপরে ভি1 বসবে, ভার্ব ক্রিয়াপদ, এখানে শেখা, শেখা ইংরেজি কি? লার্ন। কি বললাম? লার্ন। এবার কি হবে? অবজেক্ট কি আছে? ইংলিশ। তার মানে কি হলো? দে উইল লার্ন ইংলিশ, তাহারা ইংরেজি শিখবে। কঠিন আছে? কিচ্ছু কঠিন নাই, একটু ভালো করে বুঝতে হবে। কিন্তু এবার বিষয় হচ্ছে আমরা যে এই বাক্যগুলো লিখলাম, এই বাক্যগুলো সব কি বাক্য? অ্যাজারটিভ সেন্টেন্স। অ্যাজারটিভ সেন্টেন্সের কোন ভাগটা? অ্যাফার্মেটিভ। এরপরে নেগেটিভ করব, কেমন কি বললাম বুঝতে পারছো? চলো চট করে একবার নেগেটিভটা দেখে নিই। এরপর কি করব? এই দেখো গঠনটা দিকে দেখো, সাবজেক্টের পরে আমাদের উইল বা শ্যাল ছিল, তাহলে উইল বা শ্যালটা আমরা লিখব, তারপর শুধুমাত্র নট যোগ করব, আর বাকি যা থাকবে তাই থাকবে। তাহলে কি হলো? সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস নট প্লাস ভি1 প্লাস অবজেক্ট। তারপর দেখো, আমি কাজটি করব না, এই যে ইংরেজিটা আছে, প্রথমে কি বসাবো? সবাই একটু দেখবে, কেউ টুকবে না কিন্তু। প্রথমে কি হবে? আমি কাজটি করব না, তাহলে আই কি হবে? আয়ের পর শ্যাল not do the work, I shall not do the work, সে কাজটি করবে না, he will not do the work। হ্যাঁ, তাহারা ইংরেজি শিখবে না, they will not learn English, দে উইল নট লার্ন ইংলিশ। তাহলে গঠনটা কেমন হবে? সাবজেক্টের পরে উইল বা শ্যাল বসিয়ে দিবে আগের মতোই, তারপর শুধুমাত্র নটটা যোগ করতে হবে। আর আমি কাজটি করব না, এক্ষেত্রে আমি কাজটি করব ছিল তার সঙ্গে না, তাহলে আমি কাজটি করব না, আই শ্যাল নট ডু দা ওয়ার্ক, সে কাজটি করবে না, হি উইল নট ডু দা ওয়ার্ক, তাহারা ইংরেজি শিখবে না, দে উইল নট লার্ন ইংলিশ। তাহলে আমরা নিশ্চয়ই অ্যাজারটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ হ্যাঁবাচক এবং নেগেটিভ নাবাচক দুটোই শিখলাম। এরপর আমরা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে করতে হয় ফিউচার ইনডিফিনিট টেন্সের, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্সের প্রশ্নবোধক বাক্য কেমন করে করতে হয় এটা আমরা শিখব। কেমন? চলো ফিউচার ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স কেমন করে আমরা একটু দেখে নিই। আর আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে দেখাবো। ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেঙ্গলি কি? যে বাক্যের মাধ্যমে কোনো প্রশ্ন করা হয়, হ্যাঁ কি না? আচ্ছা দেখো, প্রথমে আমাদের কি হবে? উইল বা শ্যাল, শ্যাল বা উইলটা আগে আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভি1, তারপরে অবজেক্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। কি বললাম বুঝতে পারছো? তাহলে আমি কি কাজটি করতে পারবো, সে কি ইংরেজি শিখতে পারবে? দেখো প্রথমে দেখবে একটু সবাই ভালো করে, আমরা এর আগে অ্যাফার্মেটিভ বা নেগেটিভ যখন করেছিলাম, আগে দেখবে ভালো করে, আমরা এর আগে যখন নেগেটিভ বা অ্যাফার্মেটিভ করেছিলাম প্রথমেই সাবজেক্ট ছিল, তারপরে উইল বা শ্যাল ছিল, কিন্তু ফিউচার ইনডিফিনাইট টেন্সের ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য করার সময় প্রথমেই আমাদের শ্যাল বা উইলটা আগে চলে আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের ভি1, তারপরে অবজেক্ট, তারপরে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন রাখতে হবে। প্রথম বাক্যটা দেখো, আমি কি কাজটি করতে পারবো। আচ্ছা এই বাক্যের মধ্যে সাবজেক্ট কি আছে? ফার্স্ট পারসন আই, তাহলে আই এর পর কি হয়? শ্যাল হয়, তাহলে নিশ্চয়ই শ্যালটা কোথায় আসবে? আগে আসবে, তাহলে শ্যাল আই, শ্যাল আই, তারপর কি হবে? ডু দা ওয়ার্ক, শ্যাল আই ডু দা ওয়ার্ক,
তারপর দেখো সে কি ইংরেজি শিখতে পারবে। আচ্ছা অন্তরা বলো, সে কি ইংরেজি শিখতে পারবে? এই বাক্যের মধ্যে সাবজেক্ট কি আছে মা? হি আছে, তাই তো, হি আছে। তাহলে হি যখন, হিটা কোন পার্সন নাসরিন? থার্ড পার্সন। থার্ড পার্সন হলে কি হয়? উইল। তার উইলটা কোথায় আসবে? তাহলে উইল হি। আচ্ছা ভি1 কি আছে? লার্ন ইংলিশ। তাহলে কি হলো? উইল হি লার্ন ইংলিশ? সে কি ইংরেজি শিখতে পারবে? এটা গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ শিখলাম। আর একটা ভাগ আছে ইন্টারোগেটিভ, নেগেটিভ দিয়ে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স শেষ করব। তাই একটু দেখে নাও ভালো করে এবং কপি করে নাও। আচ্ছা ফিউচার ইনডিফিনিট টেন্সের এবার আমরা শিখবো ইন্টারোগেটিভ, নেগেটিভ। তার মানে কি? জিজ্ঞাসা চিহ্ন থাকবে এবং নাও থাকবে। মানে কি? প্রশ্নবাচক, বাচক, না বাচক থাকবে, দুটোই থাকবে। কিন্তু কি বললাম বুঝতে পারছো? এবার দেখো প্রথমে একটা বাক্য দিচ্ছি, মনে করো সে কি ইংরেজি শিখবে না? আমি কি কাজটি করব না? আমি কি কাজটি করব না? দেখো এই যে বাক্য দুটো আছে, নেগেটিভ আছে কি নেই? প্রশ্ন আছে কি নেই? আচ্ছা রাম কি চিঠিটি লিখবে না? রাম কি চিঠিটি লিখবে না? কি বললাম বুঝতে পারছো? তাহলে প্রথমে গঠনটা ভালো করে দেখে নাও। প্রথমে শ্যাল বা উইল প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভি1 প্লাস অবজেক্ট প্লাস জিজ্ঞাসা চিহ্ন। তাহলে প্রথমে কি হবে? শ্যাল বা উইল প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভি1 প্লাস অবজেক্ট প্লাস জিজ্ঞাসা চিহ্ন। প্রথম বাক্যটা দেখো, সে কি ইংরেজি শিখবে না? আচ্ছা সে, হি কোন পার্সন? তার আগে কি হবে? তাহলে উইল হি নট লার্ন ইংলিশ? উইল হি নট লার্ন ইংলিশ? সে কি ইংরেজি শিখবে না? আচ্ছা সেটা কোন পার্ট অফ স্পিচ? নাউন না প্রোনাউন? প্রোনাউন। আমি কি কাজটি করব না? তাহলে আইটা কোন পার্সন হবে? কি তাহলে কি হবে? শ্যাল আই নট ডু দা ওয়ার্ক? শ্যাল আই নট ডু দা ওয়ার্ক? আমি কেন জিজ্ঞাসা করলাম যে সাবজেক্টটা কোন পার্ট অফ স্পিচ? মনে রাখবি ভালো করে, সাবজেক্ট যদি নাউন হয় তাহলে আগে নট না পরে নট? সাবজেক্ট যদি নাউন হয় তাহলে আগে নট না পরে নট? আগে নট। আর প্রোনাউন হলে বাব, হিটা নাউন না প্রোনাউন? আগে নট না পরে নট? আইটা নাউন না প্রোনাউন? আগে নট না পরে নট? রামটা নাউন না প্রোনাউন? আগে নট না পরে নট? রামটা কোন পার্সন? তাহলে কি হবে? তাহলে উইল নট রাম। কিভাবে জায়গাটা আনলাম বুঝতে পারছো? উইল নট রাম, উইল নট রাম। ভি1 কি হবে? রাইট দা লেটার। তাহলে কি হলো? উইল নট রাম রাইট দা লেটার। জায়গাটা যদি একটু প্রবলেম করছে তুমি বুঝে নেবে ভালো করে। উইল নট রাম রাইট দা লেটার। রামটা যেহেতু ফার্স্ট পার্সন তার জন্য আগে উইল। রামটা যেহেতু পার্ট অফ স্পিচের নাউন, আগে নট। কঠিন? খুব ভালো করে বুঝতে হবে বাপ। যদি ভালো করে বুঝে যাও, ইংরেজি গ্রামার কিন্তু খুব সোজা। ইংরেজি গ্রামার একটু মজা করে বুঝলে ইংরেজি গ্রামারের প্রতি একটা আকর্ষণ আসবে, পড়তে ইচ্ছা হবে। আর ইংরেজি গ্রামারটা সেই
খাতায় খাতায় একদম নোটবন্দি করা, কাকে বলে লিখো, চিনবার উপায়, এই হলো সেই হলো, ছেলেদের ইন্টারেস্ট কমে যায়। আমাদের পশ্চিমবাংলায় অনেক স্টুডেন্ট আছে যাদের ইংরাজি প্রতি গ্রামার শেখাটার একদমই অনীহা থাকে, কারণ তারা ইংরাজি গ্রামারটা ঠিক মজা করে শিখতে পারে না। তো আমরা চেষ্টা করি গ্রামারটাকে মজা করে শেখানোর, যাতে ছেলেদের ইংরাজি গ্রামার শেখার আরো আগ্রহটা বাড়ে। যার জন্য আমরা কিন্তু তোমাদেরকে নানা রকম ভাবে কৌশল করে শেখানোর চেষ্টা করি, যাতে তোমরা বুঝতে পারো। আমরা ইতিমধ্যে ফিউচার ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ, নেগেটিভ, অ্যাজার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ এবং নেগেটিভ 4টে পোর্শনই দেখালাম। সো আমরা আবার নেক্সট দিন যেদিন আসবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স অবশ্যই করাবো। সো আজকে ক্লাস আর দীর্ঘায়িত করছি না, দেখা হবে নেক্সট দিন, আবার নিয়ে আসবো ধামাকাদার ইংরেজি গ্রামার ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। সবাই ভালো থাকবে। হ্যাভ আ গুড ডে এভরিওয়ান। থ্যাংক ইউ ভেরি মাচ।